ওয়েলকাম স্টুডেন্টস, যারা সি প্রোগ্রামিং একেবারে প্রথম থেকে শিখছো বা নতুন শিখতে চাইছো তাদের জন্য আজকে এই ভিডিও। এবং ক্লাস 11 সেমিস্টার 1 কম্পিউটার সায়েন্সের যে সি প্রোগ্রামিং আছে, বিশেষত আমি ক্লাস 11কে ফোকাস করেই আমার এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আমি প্রথমে থিওরি বলবো এবং পরে এই থিওরি রেসপেক্টে কিছু এমসিকিউ নিয়েও আলোচনা করব। তো এখানে আমি থিওরি আলোচনা করতে করতে বলবো যে কোথা থেকে এমসিকিউ হতে পারে। প্রথমে বলছি যে হিস্ট্রি অফ সি। সি কোথা থেকে শুরু হলো? সি শুরু হয়েছিল 1972 সালে, এবং এই যে ভদ্রলোকের নাম দেখতে পাচ্ছ, ডেনিস রিচ, এটা হচ্ছে বেল ল্যাবরেটরিতে সি প্রোগ্রামিং প্রথম এইটা আবিষ্কার হয়েছিল 1972-এ। এখানে কিন্তু 3টে এমসিকিউর কোশ্চিন থাকতে পারে। নেক্সট এমসিকিউ আসতে পারে বা পরের যেটা সি থেকে আসতে পারে যে কোন ল্যাঙ্গুয়েজ থেকে সি তৈরি হয়েছিল এবং কোন অপারেটিং সিস্টেমে ডেভেলপ হয়েছিল। It was created to rewrite the Unix operating system involving the earlier language like BCPL and B. BCPL এবং B ল্যাঙ্গুয়েজের পরেই কিন্তু সি এসছিল, মানে BCPL এবং Bকে ফলো করেই কিন্তু সি ল্যাঙ্গুয়েজ এবং ইউনিক্স অপারেটিং সিস্টেম এই প্ল্যাটফর্মেই এটা কিন্তু তৈরি করা হয়েছিল, এবং যার কারণ হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমকে রিরাইট করা। এবং এখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশান দেওয়া আছে যে কতগুলো স্ট্যান্ডার্ডাইজেশান আছে, যেমন এনসিসি, যেটা আমরা ম্যাক্সিমামই আমরা পড়ি, যেটা হচ্ছে এনসিসি স্ট্যান্ডার্ডাইজেশান। তারপর আরও অনেকগুলো স্ট্যান্ডার্ডাইজেশান আছে। এবার সি এর গুরুত্ব কী? সি প্রোগ্রামিং কেন আমরা শিখব? কারণ সিস্টেম প্রোগ্রামিং করার জন্য, এবং সি খুব এফিসিয়েন্সি, মানে এখানে পয়েন্টার অ্যাক্সেস করা যায় এবং ফাস্ট এক্সিকিউশন হয়, এই জন্য সি হচ্ছে আমরা প্রেফার করি। এবং সি পোর্টাবিলিটি। পোর্টাবিলিটি মিনস হোয়াট ইজ পোর্টাবিলিটি? এখানে কোড যদি আমরা একটা মেশিনে লিখি এবং রান করি এবং অন্য মেশিনে কিন্তু সেটাকে কোনো মডিফিকেশান না করেই আবার রান করা যাবে। আরেকটা আছে কি ফাউন্ডেশন, মানে এটা হচ্ছে এই যে সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ, জাভাস্ক্রিপ্ট, এই প্রোগ্রামিংগুলোর কিন্তু ফাউন্ডেশন হচ্ছে কিন্তু সি প্রোগ্রামিং। এবং একটা কথা বলা হয় যে সি প্রোগ্রামিং জানে সে কিন্তু সব প্রোগ্রামিং শিখতে পারবে। এবার হচ্ছে সি প্রোগ্রামিং লিখতে গেলে আমাকে প্রথম যেটা আসতে হবে সেটা হচ্ছে ফাংশান। যেহেতু সি ফাংশান ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই আমাকে মেন ফাংশান কিন্তু লিখতে হবে। অনেকে ভুল করে বলে মেনটা হচ্ছে সিস্টেম ডিফাইন, কিন্তু না, মেন হচ্ছে ইউজার ডিফাইন ফাংশান। ইউজার ডিফাইন মানে এখানে ইউজার ডিফাইন করেছে, কিন্তু এই মেন শব্দটা লিখতে হয় তার কারণ যে এন্ট্রি পয়েন্ট অফ এ প্রোগ্রাম এক্সিকিউশন, অর্থাৎ এভরি সি প্রোগ্রাম মাস্ট হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান মেন ফাংশন। এক্সিকিউশন অলওয়েজ স্টার্ট অ্যান্ড এন্ডস হেয়ার। এক্সিকিউশন যেমন মেন থেকে শুরু হয় এবং মেনেই কিন্তু এক্সিকিউশন শেষ হয়, অর্থাৎ মেনের সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ হবে সেখানেই কিন্তু মেন শেষ। এবার যদি কোনো সাব প্রোগ্রাম কল করা হয় তাহলে মেন থেকে কল করা হবে। এরপরে এইখানে দেখো, এইখানে আইএনটি মেন এবং রিটার্ন, কারণ এখানে এক্সিকিউশন শেষ হয়েছে তাই রিটার্ন এখানে করা হয়েছে। এবার এখানে আইএনটি মেনের পরিবর্তে কেউ যদি ভয়েড মেন লেখে তাহলে কিন্তু রিটার্নের আর প্রয়োজন হয় না। নেক্সট, দ্য হ্যাজ ডিফাইন ডাইরেক্টিভস। হ্যাজ ডিফাইনটা কি? হ্যাজ ডিফাইন হচ্ছে একটা মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রি প্রসেসর, মাইক্রো প্রসেসর নয়, মাইক্রো প্রি প্রসেসর। প্রি প্রসেসর মানে ইট ইজ এ প্রি প্রসেসর ডাইরেক্টিভ ইজ টু ডিফাইন কনস্ট্যান্টস অর ম্যাক্রোজ বিফোর কম্পাইলেশন। এটাকে বলা হয় ম্যাক্রো প্রি প্রসেসর। ম্যাক্রো মানে একটা কনস্ট্যান্ট আমরা ভ্যালু থ্রু আউট দ্য প্রোগ্রাম। এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছি যে হ্যাজ ডিফাইন পাই 3.14159, তাহলে এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না এবং এই পাইটা আমরা ক্যাপিটালেই লিখতে পারি, এবং এখানে আমরা যত জায়গায় প্রোগ্রামিংয়ের পায়ের ভ্যালুটা প্রয়োজন আমরা সেখানে শুধু পাই লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমি সমস্ত ক্লাস 11 বিশেষ করে প্রশ্ন ইম্পর্ট্যান্টগুলোই কিন্তু আমি আলোচনা করছি। বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের কতগুলো স্ট্রাকচার আছে, তা কার পর কোন স্ট্রাকচার আছে সেটা কিন্তু এই যে স্টেটমেন্টগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলে হয়তো এটা থাকতে পারে। তাহলে প্রথমে আসছি ডকুমেন্টেশন সেকশন, নেক্সট হচ্ছে লিঙ্ক সেকশন, তারপর হচ্ছে ডেফিনেশন সেকশন, তারপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন, এবং এরপরে হচ্ছে মেন ফাংশন, এবং তারপরে কিছু সাব প্রোগ্রাম থাকতে পারে। এই 6টা কিন্তু সি এর হচ্ছে মেন স্ট্রাকচার। নেক্সট, স্টেপ টু এক্সিকিউট এ সি প্রোগ্রাম। একটা সি প্রোগ্রামকে এক্সিকিউট করতে গেলে তোমার কী কী স্টেপ তুমি ফলো করবে, তো সেখানে হচ্ছে সি প্রোগ্রাম তুমি লিখবে, তারপর
কিছু ম্যাক্রো যদি প্রি প্রসেসিং থেকে থাকে, সেই হ্যাজ ডিফাইন যদি কিছু থেকে থাকে, তাহলে আমরা সেগুলো করব। আর এখানে তারপর কি করব, সি প্রোগ্রাম সেভ করার পর ডট সি এক্সটেনশান দেবো। এটা আমরা থিওরির জন্য পড়ি ডট সি এক্সটেনশান, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম যারা প্রোগ্রাম করি টার্বো সি কম্পাইলার, সি প্লাস প্লাস কম্পাইলার, সেখানে সিপিপি এক্সটেনশান আমরা লিখি, কিন্তু অ্যাকচুয়াল সি হচ্ছে ডট সি এক্সটেনশান। তারপরে কি করব, সেভ করার পর কম্পাইলেশন করব। তো কম্পাইলেশন করলে এই যে সোর্স কোড মানে ডট সি, ধরো এবিসি ডট সি, এইটাকে যখন কম্পাইলেশন করব তখন কিন্তু এবিসি ডট ওবিজে একটা ফাইল তৈরি হবে, সেটাকে বলা হয় অবজেক্ট কোড। এটা কিন্তু এমসিকিউর প্রশ্ন হতে পারে, অবজেক্ট কোডে তৈরি হয়। এবং অবজেক্ট কোডের পরে কিন্তু যখন আমরা এক্সিকিউট করি তখন ইএক্সি কোড তৈরি হবে, এবিসি ডট ইএক্সি। এবার আসছি লিঙ্কিং। তো লিঙ্কিং যখন হবে তখন হচ্ছে ইএক্সি কোড তৈরি হবে, সেটাই হচ্ছে লিঙ্কিং, এবং লোডিং অ্যান্ড এক্সিকিউশান, এবং সেটা কিন্তু সিপিইউতে এক্সিকিউট হবে, মেমোরিতে লোড হবে এবং সিপিইউতে এক্সিকিউট হবে। নেক্সট আসছি সি প্রোগ্রামিং স্টাইল। এবার সি প্রোগ্রামিংয়ের কোনো ইন্ডেন্টেশন সেরকম হয় না, তাও আমরা এখানে ইন্ডেন্টেশন একটা দিতে পারি। তারপর নেমিং কনভার্সন হতে পারে। আর সি প্রোগ্রামিংয়ের যেটা কমেন্ট লাইন, সেটা আমরা যদি সিঙ্গেল লাইনের জন্য দিই তাহলে ডবল স্ল্যাশ, এবং মাল্টিপল লাইনের জন্য দিলে স্ল্যাশ স্টার, তারপর স্টার স্ল্যাশ। এইটা কিন্তু এমসিকিউর প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টিপল লাইন কমেন্ট কি। হোয়াইট স্পেস কিছু আছে, তো এগুলো আমরা দিতে পারি। নেক্সট হচ্ছে ক্যারেক্টার সেট, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কী কী ক্যারেক্টার ব্যবহার করতে পারি, লেটার ইউজ করতে পারি ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, ডিজিট ইউজ করতে পারি 0 to 9, স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি। এই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কিন্তু আবার অপারেটর আছে। হোয়াইট স্পেস কোনগুলো, ব্ল্যাঙ্ক স্পেস, হরাইজেন্টাল ট্যাব, ক্যারেজ রিটার্ন অ্যান্ড নিউ লাইন, এগুলোকে বলছি কিন্তু আমরা হোয়াইট স্পেস ক্যারেক্টার। নেক্সট, হোয়াট ইজ টোকেন। টোকেন হচ্ছে কি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট, সেটাকে আমরা বলছি টোকেন। অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিটকে আমরা টোকেন বলছি। তো টোকেন কত ধরনের হয় এবং তার এক্সাম্পল সেটা আমি একটা টেবিলের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি। প্রথমে বলছি কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কী বোঝায়, যেগুলোকে বলছে রিজার্ভ ওয়ার্ড উইথ প্রিডিফাইন্ড মিনিং, যার আগে থেকে নির্ধারিত কোনো মানে আছে, সেইগুলোকে বলা হয় কিওয়ার্ড। এবং এনসিসিতে আমরা 32টা কিওয়ার্ড ব্যবহার করি, আর এই কিওয়ার্ডগুলোকে কিন্তু কোনোভাবে আইডেন্টিফায়ার বা ভেরিয়েবলের নেম হিসাবে ইউজ করতে পারবো না, এবং এই কিওয়ার্ডগুলোর কিন্তু নিজস্ব মিনিং আছে, যেমন আইএনটি, রিটার্ন, ইফ, হোয়াইল, বিভিন্ন অটো, তারপর এইগুলো বিভিন্ন কিওয়ার্ড আছে, ভয়েড, এগুলো সব কিওয়ার্ড। 32টা কিওয়ার্ড তোমরা তোমাদের বই থেকে দেখে নেবে, বা তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি তাহলে কিওয়ার্ড নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট, টোকেন টাইপ হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কাকে বলে, আইডেন্টিফায়ার কি, আইডেন্টিফায়ার হচ্ছে নেমস গিভিন টু দ্য ভেরিয়েবল, ফাংশন অর অ্যারে, অর পয়েন্টার হতে পারে, এগুলোকে বলছি আমরা আইডেন্টিফায়ার। আবার পয়েন্টার এক ধরনের ডেটা টাইপ। যাই হোক, তো সাধারণত তোমরা জেনে রাখো ভেরিয়েবল, ফাংশন, অ্যারের যে নাম আমরা দিই সেগুলোকে বলছি আমরা আইডেন্টিফায়ার। যেমন এখানে মেন ফাংশন দিয়েছি, মেন, তাহলে আইডেন্টিফায়ার। এজ নামে একটা ভেরিয়েবল ধরেছি, আর ক্যালকুলেট আন্ডারস্কোর সাম, তাহলে এগুলোকে বলছি আইডেন্টিফায়ার। নেক্সট বলছি কনস্ট্যান্ট মানে কি, যাদের ফিক্সড ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোকে চেঞ্জ করা যায় না, প্রোগ্রাম এক্সিকিউশনেও তাদের ভ্যালু চেঞ্জ হয় না, সেগুলোকে বলছি কনস্ট্যান্ট। এখানে 3টে কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, যে একটা ইন্টিজার কনস্ট্যান্ট, তারপর একটা ফ্লোটিং কনস্ট্যান্ট এবং তারপরটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। এখানে সিঙ্গেল কোডের মধ্যে যদি এ লিখি তাহলে এটাকে বলছি ক্যারেক্টার কনস্ট্যান্ট, ডবল ইনভার্টেড কমার মধ্যে যদি এ লিখি তাহলে বলছি কিন্তু এটা স্ট্রিং কনস্ট্যান্ট। নেক্সট আসছি স্ট্রিং, এই যে আমি এক্ষুনি বললাম যেটা, সিকোয়েন্স অফ ক্যারেক্টার এনক্লোজ ইন ডবল কোড। সিকোয়েন্স অফ ক্যারেক্টার মানে পরপর ক্যারেক্টার যখন ডবল কোডের মধ্যে থাকবে তখন তাকে আমরা বলবো স্ট্রিং। এবার আসছি স্পেশাল সিম্বল কি, ব্র্যাকেটস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস
সেগুলোকে বলছি স্পেশাল সিম্বল। এইগুলোকে এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেগুলোকে বলা হয়, এই যে থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথিসিস, সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে এটাকে বলা হয় ব্রাশেস, তারপরে কমা, সেমিকোলন এইগুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর আছে, সেই অপারেটরগুলো এখানে দেওয়া আছে। অপারেটরগুলো আমি পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেবো। এবার ডিফারেন্ট টাইপ অফ কনস্ট্যান্ট, আমি শুধু জাস্ট কনস্ট্যান্ট পার্টটা নিয়ে এখানে আরও একটু ডিটেলসে বলেছি যে কনস্ট্যান্ট বলতে কী বোঝায়, যে কনস্ট্যান্ট অর লিটারাল, যেগুলোকে বলছি লিটারাল সেগুলোকেই বলছি কনস্ট্যান্ট। ইজ এ ভ্যালু দ্যাট ক্যান নট বি মডিফাইড বাই দ্য প্রোগ্রাম ওয়ান্স ডিফাইন্ড। দে আর ব্রডলি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট আছে সেকেন্ডারি কনস্ট্যান্ট। তো প্রাইমারি কনস্ট্যান্টের মধ্যে কি পড়ে, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট বা রিয়েল কনস্ট্যান্ট এবং ক্যারেক্টার কনস্ট্যান্ট। এর এক্সাম্পলগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও এক্সাম্পলগুলো। নেক্সট আসছি সেকেন্ডারি কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং কনস্ট্যান্টসরা সেকেন্ডারি কনস্ট্যান্ট কেন? কারণ সি প্রোগ্রামিং ক্যারেক্টার সাপোর্ট করে, সি প্রোগ্রামিং ক্যারেক্টার CHAR ডেটা টাইপ সাপোর্ট করে, কিন্তু স্ট্রিং নামে কোনো ডেটা টাইপ সাপোর্ট করে না। তাই স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, অনেকগুলো ক্যারেক্টার নিয়ে স্ট্রিং, তাই সেকেন্ডারি কনস্ট্যান্ট হচ্ছে স্ট্রিং। আর এনামোরেশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হচ্ছে এনাম। এটা কিন্তু তোমরা মনে রাখবে, যার কিওয়ার্ডটা এনাম বলে লেখা থাকে। নেক্সট হচ্ছে ভেরিয়েবল বলতে কি বোঝায়? কনস্ট্যান্ট মানে ফিক্সড ভ্যালু, আর ভেরিয়েবল ইজ এ নেম storage location in memory used to hold data that can be modified during program execution. তাহলে যার ভ্যালুটা প্রোগ্রাম এক্সিকিউশনের সময় মডিফাই হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। যেমন কি এখানে সিনটেক্সটা কি বলা আছে, সিনটেক্স বলতে জেনারেল ফর্ম, যেমন ডেটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল নেম, এটা তারপর হচ্ছে সেমিকোলন, অর ডেটা টাইপ ভেরিয়েবল নেম ইকাল টু ভ্যালু। আমরা এভাবে সিনটেক্সটাকে লিখতে পারি। তো এখানে অনেক জায়গা আছে যে এই সিনটেক্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, স্টোরেজ ক্লাস, এই ডেটা টাইপের আগে স্টোরেজ ক্লাস বলে লিখতে পারি, স্টোরেজ ক্লাস ডেটা টাইপ দেন ভেরিয়েবল নেম। তো এটাও হতে পারে। স্টোরেজ ক্লাসটা কি সেটা আমি একটু পরেই বলছি। নেক্সট এরপর আসছি রুলস অফ নেমিং এ ভেরিয়েবল। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যারা শুরুতে প্রোগ্রামিং শিখছো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটা ভেরিয়েবলের নাম বা আইডেন্টিফায়ারের নাম যে আমরা দেব, তাহলে সেটা কিভাবে দেব? তো এখানে ভেরিয়েবল অ্যালাউ ক্যারেক্টার, কি কি ক্যারেক্টার অ্যালাউ করে দেখো, লেটার A to Z, ক্যাপিটাল A to Z, স্মল a to Z, ডিজিট 0 to 9 অ্যান্ড আন্ডারস্কোর, এটা কিন্তু অ্যালাউ করে। ফার্স্ট ক্যারেক্টার কি হবে? ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বিগিন উইথ লেটার অর অ্যান আন্ডারস্কোর, ইট ক্যান নট স্টার্ট উইথ এ ডিজিট। কখনোই 2 ABC এভাবে ভেরিয়েবল হতে পারে না। আন্ডারস্কোর ABC এটা ভ্যালিড ভেরিয়েবল নেম হতে পারে, কখনোই কিন্তু ডিজিট দিয়ে স্টার্ট হবে না। কোনো কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবল বলে ডিক্লেয়ার করতে পারবো না। ধরো ভয়েড, এটা কোনো ভেরিয়েবল হিসাবে আমরা লিখতে পারবো না। তুমি যদি লেখো ভয়েড 1 বা ভয়েড A, তাহলে সেটা কিন্তু ভ্যালিড হয়ে যাবে, কারণ এটা তো ভয়েড 1 তো কিওয়ার্ড নয়, ভয়েড এটাও কিওয়ার্ড নয়, সেটা ভ্যালিড হতে পারে। নো স্পেশাল সিম্বল, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল সিম্বল কিন্তু ইউজ হবে না। আর কেস সেন্সিটিভ, তো কেস সেন্সিটিভের জন্য এই স্মল এজ আর এজের ক্যাপিটাল A অ্যান্ড সমস্ত ক্যাপিটাল এজ, সেগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ভেরিয়েবল, এগুলো কিন্তু আলাদা ভেরিয়েবল হিসাবে ট্রিট হবে যেহেতু কেস সেন্সিটিভ। নেক্সট আসছি ডেটা টাইপ ইন সি উইথ এক্সাম্পল। ডেটা টাইপ এখানে আমি সংক্ষেপে একদম টু দি পয়েন্ট আলোচনা করেছি, রেঞ্জটা বলিনি। তোমরা প্রাইমারিলি এটা দেখে নাও। তো রেঞ্জ নিয়ে, ডেটা টাইপ নিয়ে যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে আসবো। তো এখানে ডেটা টাইপ কেন প্রয়োজন? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন ধরনের ডেটা মেমোরিতে স্টোর হবে সেটা আমাদের জানা দরকার, এবং সি প্রোগ্রামিংয়ে অবশ্যই সেই ডেটা টাইপটাকে আগে থেকে ডিফাইন করে দিতে হবে, ডিক্লেয়ার করে দিতে হবে, ডিক্লেয়ার করতে হবে, ডিফাইন নয়। যে ডেটা টাইপ স্পেসিফাই দ্য টাইপ অ্যান্ড সাইজ অফ ডেটা
দ্যাট এ ভেরিয়েবল ক্যান স্টোর। একটা ভেরিয়েবল কোন ধরনের ডেটা স্টোর করবে সেটা আগে থেকে আমাকে প্রোগ্রামে ডিক্লেয়ার করে দিতে হবে। দে আর ক্লাসিফাইড ইন্টু 3 মেজর গ্রুপস। কি? একটা বেসিক ডেটা টাইপ। বেসিক ডেটা টাইপটা কি? যে ডেটা টাইপগুলোকে কখনো ব্রেকডাউন করা যাবে না সেটাকে বলছে প্রিমিটিভ ডেটা টাইপ। কখনো ডাইরেক্টলি আর ভাঙা যাবে না। যেমন ইন্টিজার, সেটাকে আমরা কিওয়ার্ড হিসাবে আইএনটি লিখি। এখানে কি ইন্টিজার বলতে কি বোঝায়? যে ইন্টিজার হচ্ছে এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, পজিটিভ এবং নেগেটিভ হোল নাম্বার বোঝায় পূর্ণ সংখ্যা। এবং মেমোরি সাইজ কত? 2 আর 4 বাইট। 2 আর 4 বাইট মানে শুধু ইন্টিজার 2 বাইট, লং ইন্টিজার 4 বাইট, সেটাই এখানে বলা আছে। নেক্সট এক্সাম্পল, আইএনটি স্কোর ইকাল টু 95। তাহলে স্কোর নামে একটা ভেরিয়েবলে 95 ভ্যালু অ্যাসাইন হবে। নেক্সট ক্যারেক্টার। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে সবসময় 1 বাইট। এটা হচ্ছে শুধু লেটার নেবে, একটা ডিজিটও নিতে পারে, কিন্তু যেটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবো সেটাই হচ্ছে কিনা ক্যারেক্টার। নেক্সট এই যে যেমন লিখেছে ক্যারেক্টার ক্যার গ্রেড ইকাল টু এ, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। ক্যার সিম্বল ইকাল টু ডলার, এটাও কিন্তু সিঙ্গেল ইনভার্টের মধ্যে। আমি কিন্তু কখনোই এটা লিখতে পারবো না ক্যার সিম্বল ডলার ইকাল টু সিঙ্গেল কোডের মধ্যে ডলার বা কোনো কিছু, কারণ এইটা হচ্ছে ভেরিয়েবলের নেম। তো এইটা আমি কখনো কিন্তু ডলার এখানে ইউজ করতে পারবো না, আমি একটু আগেই বলেছি। নেক্সট আসছি ফ্লোটিং, যেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা রিয়েল নাম্বার, যেটা হচ্ছে 4 বাইট হচ্ছে ফ্লোটিং হয়, এবং এখানে ডবল ফ্লোটিংও হতে পারে, সেটা শুধু ডবল বলে আমরা কিওয়ার্ডটা লিখি ডবল। এবং ফ্লোটিং যেমন একটা ফ্লোট প্রাইস 19.99, এবং এখানে ডবল প্রিসিশন আছে যেটা হচ্ছে 8 বাইট, এবং এখানে ডবল পাই ইকাল টু এই ভ্যালুটা আমরা লিখেছি, যেখানে ডবল হচ্ছে কিওয়ার্ড। নেক্সট আসছি ভয়েড বা এমটি, ভ্যালুলেস। তো মেমোরি সাইজ নো ভ্যালু, মানে কোনো মেমোরিতে কোনো ভ্যালু আসবে না। যেমন ভয়েড প্রিন্ট মেসেজ, এই যে ভয়েড প্রিন্ট মেসেজ, এই যে ভেরিয়েবল ফাংশানের নাম লিখেছি, এই ফাংশানের নামটা কিন্তু ভয়েড লিখেছি। আমরা সাধারণত অনেক জায়গায় মেনের আগে ভয়েড লিখি, কোনো রিটার্ন টাইপ নেই, তাই মেনের আগে ভয়েড লিখে দিই। নেক্সট আসছি ডিরাইভড ডেটা টাইপ, 2 নম্বর পয়েন্ট যেটা ডিরাইভড ডেটা টাইপ কি? যেগুলো প্রিমিটিভ ডেটা টাইপ থেকে তৈরি করা হয়েছে, বিল্ড করা হয়েছে, সেগুলোকে বলছি ডিরাইভড ডেটা টাইপ। যেমন অ্যারে, পয়েন্টার। অ্যারে কি? অ্যারে হচ্ছে কাকে বলে? এ কালেকশন অফ এলিমেন্টস অফ সেম ডেটা টাইপ, এবং এটা কন্টিগুয়াস মেমোরি লোকেশন। এখানে লিখেছি আইএনটি মার্কস 5, 5টা ভ্যালু আমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। তাহলে মেমোরির পরপর 5টা লোকেশানে এই 90, 85, 77, 92 এবং 88 স্টোর হয়ে যাবে মেমোরির পরপর 5টা লোকেশান। পয়েন্টার কাকে বলে? পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল দ্যাট স্টোর দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, সেটাকে বলছি আমরা ডিরাইভড ডেটা টাইপ। এবার যেটা আসছি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। যেমন স্ট্রাকচার হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এবং এখানে একটা স্ট্রাকচারের আমি এক্সাম্পলও দিয়েছি। স্ট্রাকচারটা কি? যেখানে গ্রুপিং ভেরিয়েবল অফ ডিফারেন্ট টাইপস আন্ডার ওয়ান নেম, একই নাম্বারের নেমের আন্ডারে একই নেম দেব, কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপের ভেরিয়েবল নিয়ে আমরা কিন্তু গ্রুপ করে দিচ্ছি। যেমন এখানে যেমন আইএনটি রোল নাম্বার, ক্যারেক্টার নেম, এটা কিন্তু দুটো আলাদা ডেটা টাইপ, কিন্তু এটাকে নিয়ে একটা গ্রুপ করেছি, সেটাকে বলছি স্ট্রাকচার। এরপর আসছি স্টোরেজ ক্লাস ইন সি। তো এইখানে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, স্ট্রাকচার আছে, আর একটা এনাম আছে, সেটা এখানে লেখা নেই, আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব। স্টোরেজ ক্লাস ইন সি এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এবং এটা সবার জানা খুব প্রয়োজন যে স্টোরেজ ক্লাসটা অ্যাকচুয়ালি কী। স্টোরেজ ক্লাস ডিফাইন দ্য স্কোপ, ভিজিবিলিটি অ্যান্ড লাইফ টাইম অফ এ ভেরিয়েবল অর ফাংশন। তো ইট টেলস দ্য কম্পাইলার হোয়ার দ্য স্টোর দ্য ভেরিয়েবল ইন মেমোরি অর সিপিইউ রেজিস্টার। তাহলে স্টোরেজ ক্লাস এমন একটা জিনিস যে কম্পাইলারকে বলে দেয় যে ভেরিয়েবলটা মেমোরিতে আছে না সিপিইউতে স্টোর আছে, বা ওই ভেরিয়েবলের ভ্যালুটা প্রোগ্রাম এক্সিকিউশনের সময় চেঞ্জ হবে কি না। প্রথম যে ভেরিয়েবলটা বলছি, স্টোরেজ ক্লাসটা বলছি, সেটা হচ্ছে অটো স্টোরেজ ক্লাস। আমরা কিন্তু কখনোই অটো বলে লিখি না, কিন্তু আমরা যদি অটো বলে লিখি তাহলেও কিন্তু ক্ষতি নেই। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, যেমন অটো আইএনটি এক্স, এটা লোকাল ভেরিয়েবল। আমরা অটোটা হচ্ছে বাই ডিফল্ট আমরা
অটো যদি না লিখি তাহলে আইএনটি এক্স বোঝায়, আমরা তাই এই জন্য অটোটাকে লিখি না। এটার স্কোপ কোথায়? লোকাল টু ব্লক ফাংশন হোয়ার ইজ ডিফাইন আর লাইফ টাইম ডেস্ট্রয় অটোমেটিক্যালি হোয়েন কন্ট্রোল লিভস দ্য ব্লক। এইটা খেয়াল রাখবে, লাইফ টাইম অটো তাহলে ডেস্ট্রয় অটোমেটিক্যালি হোয়েন কন্ট্রোল লিভস দ্য ব্লক, যখন ফাংশন থেকে কন্ট্রোল চলে যাবে তখন কিন্তু এই অটোমেটিক্যালি অটো ভেরিয়েবলটা ডেস্ট্রয় হয়ে যাবে। তো এটা হচ্ছে কিনা দিস ইজ দ্য ডিফল্ট স্টোরেজ ক্লাস ফর অল লোকাল ভেরিয়েবল ইউজিং কিওয়ার্ড অটো ইজ অপশনাল। তার মানে আমরা অটো লিখতে পারি, নাও লিখতে পারি। এই যে এখানে আবার পরিষ্কার বলেছি অটো কিওয়ার্ড ইজ অপশনাল। নেক্সট আসছি রেজিস্টার। এই রেজিস্টার স্টোরেজ ক্লাসটা কি? যখন আমরা ভেরিয়েবলের আগে রেজিস্টার লিখে দেবো বা কোনো ভেরিয়েবলকে রেজিস্টার করে দেবো, সেটার স্কোপও কিন্তু লোকাল টু ব্লক হোয়ার ইট ইজ ডিফাইন্ড। আর লাইফ টাইম হচ্ছে ডেস্ট্রয় হোয়েন দ্য ব্লক এক্সিস্ট, যখন ব্লক থেকে বেরিয়ে যাবে তখন বা ফাংশন থেকে বেরিয়ে যাবে তখন ডেস্ট্রয় হয়ে যাবে। কিন্তু এটা রেজিস্টারটা কোথায় স্টোর হয়? এইখানে দেখো, সিপিইউ রেজিস্টার। বাকি সমস্ত ভেরিয়েবলগুলো র্যামে স্টোর হয়, কিন্তু রেজিস্টারটা কিন্তু সিপিইউতে স্টোর হয়। কারণ ফর মাচ ফাস্টার অ্যাক্সেস স্পিড, আমরা ফাস্টার অ্যাক্সেস স্পিডের জন্য এটা কিন্তু স্টোর করি আমরা এতে সিপিইউতে। নেক্সট আসছি যে স্ট্যাটিক ভেরিয়েবল। এই স্ট্যাটিকটা কি? তো এইখানে দেখো রেজিস্টারটা একবার বলে নিই, যে রেজিস্টার একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে রেজিস্টার আইএনটি আই ইকাল টু 0, এভাবে আমরা লিখতে পারি। এই স্ট্যাটিক ভেরিয়েবলটা কি? এর লাইফ টাইম দেখো, ইট সারভাইভস অ্যাক্রস মাল্টিপল ফাংশন কল, ইট ইজ ইনিশিয়ালাইজ অনলি ওয়ান্স অ্যান্ড রিটেন ইটস ভ্যালু আনটিল দ্য এন্টায়ার প্রোগ্রাম টার্মিনেটস। অর্থাৎ ফাংশন কল থেকে যদি বেরিয়েও যায় তাহলেও কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালুটা রিমেন অ্যাজ ইট ইজ থাকবে, ডেস্ট্রয় হবে না। এটাই হচ্ছে স্ট্যাটিকের সঙ্গে বাকিগুলোর পার্থক্য। আর এইটা কিন্তু লোকালি ইউজ হয়, লোকাল, এটাও হচ্ছে লোকাল, লোকাল ব্লকে এটার স্কোপ। কিন্তু লাইফ টাইমটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখানে স্ট্যাটিক আইএনটি কাউন্ট ইকাল টু 0, আমরা স্ট্যাটিক এটা ধরে নিয়েছি। নেক্সট আসছি এক্সটার্ন। এক্সটার্ন মানে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ টু 0, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এটা তোমরা খেয়াল রাখবে। বাকিগুলো কিন্তু কোনোটাই অটোমেটিক্যালি বা ডিফল্ট ভ্যালু নেই, কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু আছে। আর স্কোপ কোথায়? গ্লোবাল, ইট ক্যান বি অ্যাক্সেসড বাই এনি ফাংশান, যে কোনো ফাংশানে এটাকে অ্যাক্সেস করা যায়। আর যেগুলো অটো বলেছিলাম, স্ট্যাটিক বলেছিলাম বা রেজিস্টার বলেছিলাম, সেটা কিন্তু লোকালই ছিল। আর যেটা গ্লোবাল বলছি, যেটা এক্সটার্ন বলছি, সেটা সমস্ত ফাংশন কিন্তু ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারে এবং তার ডেটা ভ্যালুকেও মডিফাই করে দিতে পারে। তাহলে ডিক্লারেশন অফ ভেরিয়েবল ইন সি, আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব? ভেরিয়েবল ডিক্লারেশন টেলস দ্য কম্পাইলার দ্য নেম of a variable and what type of data it will hold। তাহলে কম্পাইলারকে বলে দেবে যে ভেরিয়েবলের নাম এবং কি ধরনের ডেটা এটা হোল্ড করবে। ডেটা সিনট্যাক্সটা কি? ডেটা টাইপ ভেরিয়েবল নেম। আবার অন্যভাবে সিনট্যাক্স তুমি অন্য জায়গায় পেয়ে যাবে, স্টোরেজ ক্লাস ডেটা টাইপ ভেরিয়েবল নেম, সেটাও ঠিক। ইনিশিয়ালাইজেশান কি? ইনিশিয়ালাইজেশান বলতে কি বোঝায়? ইউ ক্যান ডিক্লেয়ার এ ভেরিয়েবল অ্যান্ড গিভ ইটস এ ভ্যালু অ্যাট দ্য সেম টাইম, কল্ড ইনিশিয়ালাইজেশান। যখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা একটা ভ্যালু যদি ভেরিয়েবলে অ্যাসাইন করে দিই তখন তাকে বলি ইনিশিয়ালাইজেশান। এখানে বলছি ডিক্লারেশান, এটাকে বলছি অ্যাসাইনমেন্ট, এটাকে বলেছি ডিক্লারেশান অ্যান্ড ইনিশিয়ালাইজেশান। এক্সাম্পল দিয়ে দিয়েছি, সুন্দর করে দেখে বুঝে নাও, নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে। এইবারে দেখো হোয়াট ইজ সিম্বলিক কনস্ট্যান্ট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সিম্বলিক কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? আমি এটা একটু আগেই শুরু করেছিলাম, আবার বলছি। হ্যাজ ডিফাইনকে বলা হয় সিম্বলিক কনস্ট্যান্ট, এটাকেও আবার বলা হয় প্রি প্রসেসর, যেখানে একটা সিম্বল দিয়ে কোনো একটা ভ্যালুকে বোঝানো হয় এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট। পুরো প্রোগ্রাম জুড়ে কিন্তু এই ম্যাক্স ইউজার, এই সিম্বল, এটা সিম্বলভাবে ইউজ করা হয়, আমরা সারা প্রোগ্রাম জুড়ে ইউজ করতে পারি, কিন্তু এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, তোমরা যেটা সবাই ভুল করতে পারো, যে
এই যে ম্যাক্স হ্যাজ ডিফাইন ম্যাক্স ইউজার 100, আমরা প্রোগ্রাম মেন ফাংশনের আগে এইটা আমরা ডিফাইন করে দিই, অনেকে ভুল করে এখানে সেমিকোলন দিয়ে দেয়, কিন্তু সেমিকোলন এখানে হবে না, এইটা খেয়াল রাখবে। নেক্সট আসছি অপারেটর ইন সি। অপারেটর কাকে বলে? অ্যান অপারেটর ইজ এ সিম্বল দ্যাট টেলস দ্য কম্পাইলার টু পারফর্ম স্পেসিফিক ম্যাথামেটিক্যাল অর লজিক্যাল ম্যানিপুলেশন। সি সাপোর্ট এ রিচ সেট অফ অপারেটর। তাহলে ম্যাথামেটিক্যাল এবং লজিক্যাল ম্যানিপুলেশন করার জন্য যা প্রয়োজন সেটাকেই বলছি অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আছে, এখানে দেখো অ্যারিথমেটিক অপারেটর কী কী, প্লাস মাইনাস স্টার স্ল্যাশ পার্সেন্টেজ ফর রিমাইন্ডার, এই পার্সেন্টেজটা আমরা রিমাইন্ডার পাওয়ার জন্য বের করি। তারপর আছে দেখো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল। লজিক্যাল অপারেটর আছে অ্যান্ড, অর এবং নট। অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ইকুয়াল সিম্বল, সিঙ্গেল ইকুয়ালটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। এবং আরও কিছু কিছু আছে, এই যে যেমন প্লাস ইকুয়াল, একটা এক্সাম্পল বলছি, এ ইকাল টু এ প্লাস বি, সেটাকে আমরা লিখতে পারি এ প্লাস ইকাল টু বি, এভাবে আমরা লিখতে পারি। সেগুলো প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, স্টার ইকুয়াল, স্ল্যাশ ইকুয়াল, এটাও আছে। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর কি? প্লাস প্লাসকে আমরা বলি ইনক্রিমেন্ট অপারেটর, মাইনাস মাইনাসকে বলি ডিক্রিমেন্ট অপারেটর। আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, আই প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, আই মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। আই প্লাস প্লাসের মানে হচ্ছে আই ইকাল টু আই প্লাস ওয়ান, আই মাইনাস মাইনাসের মিনিং হচ্ছে আই ইকাল টু আই মাইনাস ওয়ান। আমরা এটা ইউজ করতে পারি প্রোগ্রামের মধ্যে। নেক্সট আসছি বিটওয়াইজ অপারেটর। এখানে বিটওয়াইজ অপারেটর দেওয়া আছে, এইগুলোকে বলা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। নেক্সট কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরটা কি? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষার প্রশ্নের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখানে তিনটে এক্সপ্রেশন আছে। প্রথম এক্সপ্রেশনটা কন্ডিশন, নেক্সট এক্সপ্রেশন 2। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন উইল বি দ্য ভ্যালু, আদারওয়াইজ কন্ডিশন যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 2 উইল বি দ্য ভ্যালু, সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। সেটা হচ্ছে শর্টকাট ফর্ম ইফ এলস। নেক্সট স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটরগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পয়েন্টারের জন্য, এই যে অ্যাম্পারস্যান্ড, এটা হচ্ছে রিটার্ন সাইজ ইন বাইটস, সাইজ অফ অপারেটরকে বলছি স্পেশাল অপারেটর, এবং এটাকে বলা হয় ইউনারি অপারেটরও। নেক্সট আসছি এক্সপ্রেশন অ্যান্ড স্টেটমেন্ট ইন সি। এটাও পরীক্ষায় পড়ে, ডিফারেন্স বিটুইন এক্সপ্রেশন অ্যান্ড স্টেটমেন্ট। এক্সপ্রেশন বলতে কি বোঝায় আমি আগে এক্সাম্পল বলি। এই যে যেমন এ প্লাস বি, 5 স্টার এক্স মাইনাস 3, এজ গ্রেটার দ্যান ইকাল টু 18, এগুলোকে বলছি এক্সপ্রেশন, কিন্তু এগুলো স্টেটমেন্ট নয়। কেন? এক্সপ্রেশন হচ্ছে এ কম্বিনেশন অফ ভেরিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড অপারেটর অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সিনট্যাক্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইভ্যালুয়েটস টু এ সিঙ্গেল ভ্যালু, ইট ডাজ নট এন্ড উইথ সেমিকোলন অন ইটস ওন। এটা আমরা সেমিকোলন দিয়ে শেষ করতে পারি না। শুধু এ প্লাস বি প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট আমরা লিখতে পারি না। যদি লিখি সি ইজ ইকাল টু এ প্লাস বি অ্যান্ড সেমিকোলন, তখনই আমরা এটাকে বলবো স্টেটমেন্ট। ঠিক আমি এই কথাটা এখানেই লিখেছি। এ কমপ্লিট ইনস্ট্রাকশান, তাহলে স্টেটমেন্ট হচ্ছে একটা কমপ্লিট ইনস্ট্রাকশান টু দ্য কম্পিউটার টু পারফর্ম এ স্পেসিফিক অ্যাকশান ইন সি, অ্যান এক্সপ্রেশন বিকাম এ স্টেটমেন্ট হোয়েন ইট ইজ টার্মিনেটেড বাই এ সেমিকোলন। নেক্সট এখানে এক্সাম্পল দিয়েছি, সাম ইকাল টু এ প্লাস বি অ্যান্ড সেমিকোলন, প্রিন্ট এফ লিখেছি, রিটার্ন 0 লিখেছি, এগুলো সমস্ত কিছু স্টেটমেন্ট। এইবার এখান থেকে আমি 10টা ইম্পর্ট্যান্ট মাল্টিপল চয়েস আলোচনা করব। মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, যেটা বোল্ড করা আছে সেটাই কিন্তু কোশ্চেন। হু ডেভেলপ সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইয়ার? কোন বছরে কে ডেভেলপ করেছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং দ্য মেন ফাংশন ইন এ সি প্রোগ্রাম? সি প্রোগ্রামের কোনটা ঠিক? এ সি প্রোগ্রাম ক্যান হ্যাভ মাল্টিপুল মেন ফাংশন, কোনো মতেই না, একটাই মেন ফাংশন। দ্য মেন ফাংশন ক্যান নট রিটার্ন অ্যান ইন্টিজার, অবশ্যই ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেই পারে। দ্য মেন ফাংশন ইজ এ প্রি প্রসেসর ডাইরেক্টিভ, মেন ফাংশন প্রি প্রসেসর নয়, তোমাদের একটু আগে বলেছি হ্যাজ ডিফাইন হচ্ছে প্রি প্রসেসর। আর তাহলে বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এভরি সি প্রোগ্রাম মাস্ট হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান মেন ফাংশন হোয়ার এক্সিকিউশন স্টার্টস অ্যান্ড এন্ডস। নেক্সট কোশ্চেন 3,
হোয়াট ইজ দ্য প্রাইমারি মেকানিজম অফ দ্য হ্যাজ ডিফাইন্ড প্রি প্রসেসর ডাইরেক্টিভ? এর প্রাইমারি মেকানিজমটা কি? দ্য কম্পাইলার রিপ্লেস এভরি অকারেন্সেস অফ দ্য ম্যাক্রো নেম উইথ ইটস ডিফাইন্ড ভ্যালু বিফোর কম্পাইলেশন। কম্পাইলেশন করার আগে ওই ভ্যালুটাকে কিন্তু অ্যাসাইন করে দেবে। নেক্সট 4, ডিউরিং হুইচ ফেজ অফ এক্সিকিউটিং এ সি প্রোগ্রাম আর ম্যাক্রোজ এক্সপ্লেন্ড অ্যান্ড হেডার ফাইল ইনক্লুড? এটা হবে প্রি প্রসেসর, যেখানে ম্যাক্রো বলা থাকবে ওটা হচ্ছে প্রি প্রসেসর, প্রি প্রসেসিং। কোশ্চেন নাম্বার 5, হুইচ সি টোকেন টাইপ রিপ্রেজেন্টস রিজার্ভড ওয়ার্ডস উইথ প্রিডিফাইন্ড মিনিং লাইক আইএনটি, রিটার্ন, ইফ অ্যান্ড হোয়াইল? এগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ মিনিং আছে, বাকিগুলো কারো রিজার্ভ মিনিং নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভ্যালিড ভেরিয়েবল নেম অ্যাকর্ডিং টু সি নেমিং রুল? তাহলে এখানে দেখো 2 দিয়ে শুরু হয়েছে, মানে ডিজিট দিয়ে শুরু হয়েছে, হবে না। এখানে স্পেশাল সিম্বল হাইফেন আছে, হবে না। এখানে মাই এজ মাঝখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, তাই হবে না। এখানে আন্ডারস্কোরটা হচ্ছে অ্যাকসেপ্টেবল এখানে, তাই এটা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হুইচ প্রিমিটিভ ডেটা টাইপ অফার ডবল প্রিসিশন ফাংশন নাম্বার? এখানে ডবল প্রিসিশন হচ্ছে ফ্লোট, ফ্লোটের ডবল যেটা কিওয়ার্ড সেটাই। নেক্সট, হুইচ স্টোরেজ ক্লাস ডিফাইন এ লোকাল ভেরিয়েবল দ্যাট ইজ ইনিশিয়ালাইজ টু 0? একটু আগেই বলেছি, তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক এবং রিটার্নস ইটস ভ্যালু অ্যাক্রস মাল্টিপল ফাংশন কল অ্যান্ড সার্ভাইভ আনটিল দ্য প্রোগ্রাম টার্মিনেটস। তাহলে স্ট্যাটিকের একমাত্র প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত ভ্যালুটার থেকে যায়। তারপর পরের প্রশ্ন দেখো, হোয়াই ক্যান ইউ নট ইউজ দ্য অ্যাড্রেস অফ অপারেটর অন এ ভেরিয়েবল ডিফাইন উইথ রেজিস্টার স্টোরেজ ক্লাস? এটা খুব ইম্পর্ট্যান্ট। যেটা আমরা যে ভেরিয়েবলটা রেজিস্টার স্টোরেজ ক্লাস হিসাবে ইউজ করব, সেখানে আমরা কিন্তু অ্যাড্রেস অপারেটর ইউজ করব না, স্ক্যান করার সময়ও না। ইট ইজ স্টোর ইন সিপিইউ রেজিস্টার ইনস্টিড অফ র্যাম, মিনিং ইট ডাজ নট হ্যাভ এ স্ট্যান্ডার্ড মেমোরি অ্যাড্রেস। এই জন্য আমরা অ্যাড্রেস অপারেটর ইউজ করি না। নেক্সট পরের প্রশ্ন, হোয়াট টার্নস এ কম্বিনেশন অফ ভেরিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন ইন্টু কমপ্লিট স্টেটমেন্ট ইন সি? তাহলে এইটা হচ্ছে টার্মিনেটিং উইথ এ সেমিকোলন। যখন সেমিকোলন দিয়ে শেষ হবে তখন তাকে আমরা বলবো যে এটা একটা কমপ্লিট স্টেটমেন্ট, আদারওয়াইজ সেটা কমপ্লিট স্টেটমেন্ট নয় বা সি ইনস্ট্রাকশান নয়। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।